একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যাকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছিল। যখন কয়েদির কাছে তার জীবনের শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হলো, তখন কয়েদি বলল, আমি আমার জীবনের শেষ রাত একটি কুমারী মেয়ের সাথে কাটাতে চাই। আমার জীবনের শেষ ইচ্ছা এটাই যে আমাকে এক রাতের জন্য কুমারী মেয়ের সাথে থাকার ব্যবস্থা করে দিন। এ কথা শুনে সমস্ত কারারক্ষী ও জেল কর্মকর্তা হতবাক হয়ে গেলেন এবং এরপরে একজন অবিবাহিত মহিলা পুলিশ নিজেই এই কয়েদির জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাজি হয়ে গেল, অর্থাৎ আসামির সাথে এক রাত থাকার জন্য রাজি হয়ে গেল। কিন্তু ওই রাতে এমন কি হয়েছিল যে পুরো জেলখানা মেয়েটির চিৎকার শুনে দৌড়ে চলে আসলো? এই সবকিছু জানার জন্য ঘটনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে রয়েছে সবার জন্য শিক্ষা। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনা একজন মহিলা ইন্সপেক্টর নিজের মুখে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নাম জিলা, আমি 35 বছর বয়সী এক মহিলা পুলিশ ইন্সপেক্টর। আমার জীবন কেবলমাত্র পুলিশ স্টেশন এবং আইন আদালতের মধ্য দিয়েই কেটেছে। আমি অনেক অপরাধীদেরকে আসতে যেতে দেখেছি। কেউ ছিল নির্দোষ, আবার কেউ ছিল ভয়ঙ্কর অপরাধী। কিন্তু এখানে এমন এক কয়েদি ছিল যে আমার হৃদয়ের এক অদ্ভুত টান সৃষ্টি করেছিল। সে ছিল কয়েদি নাম্বার 132। তাকে কোনো সাধারণ অপরাধী মনে হতো না। তার চোখে এক রহস্যময় গভীরতা ছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। আমি তাকে বুঝতে পারিনি। তাকে পুরোপুরি নির্দোষও মনে হতো না, আবার অপরাধীও মনে হতো না। তখন আমি নতুন চাকরিতে যোগ দিয়েছিলাম। মাত্র 22 বছর বয়স ছিল আমার। সুন্দরী তরুণী ছিলাম। যখনই আমি তার দিকে তাকাতাম, তাকে সবসময় গভীর চিন্তায় মগ্ন মনে হতো। তার মুখে ছিল এক অপ্রত্যাশিত শান্তি, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর দুঃখ। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল তা হলো, সে ছিল মাত্র 21 বছর বয়সের যুবক। সে এখনো পুরোপুরি জীবন দেখেনি, অথচ তাকে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার মুখে কোনো ভাষাই ছিল না, অথবা সে নিজেই কথা বলতে চাইতো না। অনেকবার আমার ইচ্ছা হয়েছে তাকে জিজ্ঞেস করার, তুমি কি এমন অপরাধ করেছিলে যার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে? কিন্তু তার মুখের গম্ভীর বিষণ্ণতা আমাকে কিছু জিজ্ঞেস করতে বাধা দিত। একদিন আমি জানতে পারলাম, মাত্র 2 দিন পর কয়েদি নাম্বার 132-এর ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। তাকে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। এই খবর শোনার পর আমার মনে অদ্ভুত এক অস্থিরতার জন্ম নিল। আমার হৃদয় ভয়ে কাঁপছিল। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের তাদের শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে। শহীদ, এই ছিল বন্দী নাম্বার 132-এর আসল নাম। সে আজ তার মায়ের সঙ্গে দেখা করেছিল। তার মা কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরেছিল। বারবার বলছিল, বাবা, আমি নিশ্চিত আল্লাহ তোমাকে ফাঁসি থেকে রক্ষা করবেন। এই কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। এক মা এমন দৃঢ় বিশ্বাস নিয়ে বলছিলেন যেন তিনি নিশ্চিত তার ছেলে ফাঁসি থেকে মুক্তি পাবে, অথচ ফাঁসির আদেশ ইতোমধ্যে জারি হয়েছিল এবং তা বাতিল করাও সম্ভব ছিল না। তবুও সেই মা এতটা আত্মবিশ্বাসী কেন ছিলেন? তিনি কি সত্যিই জানতেন তার ছেলে নির্দোষ, নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটতে চলেছিল? ইন্সপেক্টরকে আজই খবর দেওয়া হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে তার শেষ ইচ্ছার কথা জেনে নেওয়া হোক এবং তাকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ইন্সপেক্টর ম্যাডাম ভাবছিলেন, সে হয়তো বলবে তার পরিবারের সঙ্গে সে কিছুটা সময় কাটাতে চান, কারণ এই মুহূর্তে সাধারণত কেউই বড় ইচ্ছে প্রকাশ করে না। কিন্তু ম্যাডাম জানতেন না যে তার শেষ ইচ্ছা এমন অদ্ভুত এবং হতবাক করে দেওয়ার মতো হবে যে তা শুনে সে চমকে যাবেন। জিনা তার কাছে এলেন এবং প্রথমবার তার সাথে কথা বলতে লাগলেন। কয়েক মুহূর্ত নীরবতার পর ম্যাডাম সহানুভূতির সাথে বললেন, শাহিদ, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো, আমরা তোমার শেষ ইচ্ছাটি পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। শাহিদ ইন্সপেক্টর ম্যাডামের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার একটি শেষ ইচ্ছা আছে। আমি চাই আপনি প্রতিশ্রুতি দেন যে এটি আপনি পূরণ করবেন। ম্যাডাম তাকে আশ্বস্ত করলেন, এটা প্রতিটি বন্দীর অধিকার, তোমারও আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমার শেষ ইচ্ছা পূরণ করতে। তিনি অবাক ছিলেন যে সে এত ধীরে এবং শান্তভাবে তার শেষ ইচ্ছার কথা বলছিল। ম্যাডাম তাকে সস্নেহে বললেন, চলো, ডিএম সাহেব নিজেই তোমার শেষ ইচ্ছার সম্পর্কে জানতে চাইবেন। ম্যাডাম শহীদকে নিয়ে ডিএম সাহেবের কক্ষে চলে গেলেন। ডিএম সাহেব তাকে গভীর মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বেটা, তোমার শেষ ইচ্ছে কি? জিনাত অবাক হয়ে গেলেন যে ডিএম সাহেব এই বন্দির সাথে এত ভালোভাবে ব্যবহার করছেন কেন। সাধারণত এমনটা দেখা যায় না, কিন্তু হয়তো তিনি সত্যিই কিছু জানতেন বা তিনি বন্দির বিষয়ে বুঝতে পেরেছিলেন কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই কারাগারে সাধারণ এমন বন্দীরা ছিল যাদের অপরাধ ততটা গুরুতর ছিল না, কিন্তু শাস্তি ছিল কঠোর। অন্যদিকে বড় বড় অপরাধীরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। শহীদ গম্ভীরভাবে শ্বাস নিয়ে বলল, স্যার, আমার শেষ ইচ্ছে হলো আমি জীবনের প্রথম ও শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি আমার স্ত্রীকে পেতে চাই এবং তার সাথে রাত কাটাতে চাই। এটা শুনে যেন পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। আমি এবং অন্য সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে থাকলাম। ডিএম সাহেব কিছু মুহূর্ত নীরবে রইলেন। তারপর সস্নেহে বললেন, বেটা, আমরা তোমার বিয়ে করিয়ে দিতে পারি, কিন্তু কে সেই মেয়ে যে তোমার সাথে বিয়ে করতে চাইবে এটা জেনেও যে পরের দিন তোমাকে ফাঁসি দেওয়া হবে? তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, তুমি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী। তুমি এত ধনীও নয় যে অর্থের লোভ দেখিয়ে রাজি করতে পারবে। তাছাড়া তুমি একটা দরিদ্র পরিবার থেকে এসেছো এবং দরিদ্রদের সাথে বিয়ে করতে কেউই সহজে রাজি হয় না, বিশেষ করে এমন পরিস্থিতিতেও একদমই রাজি হবে না। কেন তোমার জীবনের শেষ সুযোগটাকে নষ্ট করছো? অন্য কিছু চাও, খাওয়া দাওয়া কিছু করো বা বিশেষ ব্যক্তির সাথে দেখা করো। আমরা সবকিছু করতে রাজি আছি, কিন্তু বিয়ে এটা সম্ভব নয়। তোমার সাথে বিয়ে করতে কেউই রাজি হবে না। আমরা তোমার বিয়ে কিভাবে করাবো?
শাহিদ অত্যন্ত শান্তভাবে জবাব দিল, সাহেব আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছে বিয়ে, কিন্তু চিন্তা করবেন না, আমি এমন একটি উপায় বলবো যাতে আমার ভাগ্যে যদি বিয়ে লেখা থাকে তবে তা হয়েই যাবে। সবাই বিস্ময়ের চোখে তার দিকে তাকিয়ে থাকলো। তাদের মনে এক মুহূর্তের জন্য চিন্তা জেগে উঠল, সে কি ইন্সপেক্টর জিন্নাতের সাথে বিয়ে করার জেদ ধরবে? কিন্তু শাহিদ যা বলল তা আরো বিস্ময়কর ছিল। সে শুধু এতটুকু চাইছিল ঘোষণা করে দেয়া হোক শাহিদ যে ফাঁসির আসামি, এমন এক নারীর সঙ্গে বিয়ে করতে চায় যে কেবল একদিনের জন্য তার রাতে সঙ্গী হতে রাজি হবে। এটা শোনার পর ঘর যেন স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। বিষয়টা এতটাই অদ্ভুত ছিল যে শুনছিল সে তার নিজের কানকেও বিশ্বাস করাতে পারছিল না। শাহিদ জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করলো, যদি কোনো নারী তার সঙ্গে এই বিয়েতে সম্মত হয় তবে তাকে কোনো রকম ভাবে বাধা দেওয়া হবে না, বরং সে পুরো রাত তার সাথেই কাটাতে পারবে। তার এই চালাকির কথা শুনে কর্মরতরাও চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভাবার পর জেলা ম্যাজিস্ট্রেট বললেন, বেটা আমাদের পুরো বিশ্বাস তোর এই শর্তে কেউ রাজি হবে না। কেনই বা করবে? কেনই বা শুধুমাত্র একদিনের জন্য তোর বউ হইতে চাইবে? কে বা কেন তার নিজের পরিবারকে বিপদে ফেলবে? কিন্তু শহীদ একদম নিশ্চিতভাবে শান্তস্বরে বলল, আপনারা শুধু ঘোষণা করে দিন, এটাই আমার শেষ ইচ্ছে। আমি দেখতে চাই এই পৃথিবীতে কোনো দয়ালু মেয়ে আছে কিনা। যদি কেউ না আসে তাহলে আমার কোনো ইচ্ছা থাকবে না। তারপর চাইলে আপনারা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। শাহিদের এই জেদের সামনে সব কর্মকর্তারা অসহায় হয়ে পড়লেন এবং শহরে ঘোষণা করে দেওয়া হলো শহীদ নামক এই কয়েদিকে 2 দিন পর ফাঁসি দেওয়া হবে। তার শেষ ইচ্ছে হিসেবে একদিনের জন্য কোনো মেয়েকে বিয়ে করতে চায়। যদি কোনো নারী এতে সম্মত হয় তবে সে এগিয়ে আসতে পারে। এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, কিন্তু সবার মনে নিশ্চিত বিশ্বাস ছিল কেউ এই অদ্ভুত শর্তে বিয়ের জন্য রাজি হবে না। শহীদ ছিল এক গরিব পরিবারের ছেলে, আর ইন্সপেক্টর জিন্নাত নিশ্চিত ছিলেন কেউ তার প্রস্তাবে রাজি হবেন না। তবুও শহীদের শেষ ইচ্ছা অনুযায়ী ঘোষণা করা হলো। ইন্সপেক্টর জিন্নাত বলেছিলেন, আমাদের কাছে এটা শুধুমাত্র একটি নাটকের মতোই মনে হচ্ছিল, এক অসম্ভব ব্যাপার। কিন্তু ঠিক 1 ঘন্টা পর এক সুন্দরী সিপাহী দৌড়ে এলেন এবং বললেন, ইন্সপেক্টর সাহেবা, জেলের দরজায় এক মেয়ে এসেছে। সে বউয়ের পোশাক পরে আছে আর তার সাথে একজন কাজী সাহেবও আছে। এটা শুনে ইন্সপেক্টর জিন্না ও জেলা ম্যাজিস্ট্রেট অবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন। তারা দেখলেন সত্যি এক তরুণী দাঁড়িয়ে আছে, যার বয়স আনুমানিক 18 থেকে 19 বছরের মতো হবে। সে সত্যিই এক নববধূর সাজে হাজির হয়েছে, একেবারে সম্পূর্ণ সাজানো পরা বিয়ের পোশাকে। মেয়েটির সঙ্গে একজন মৌলভী সাহেবও দাঁড়িয়ে আছে, যার হাতে ছিল একটি নিকা রেজিস্টার পত্র। ডিএম সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব আপনি কে, আর এই মেয়েটিই বা কে? মৌলভী সাহেব উত্তর দিলেন, এই মেয়েটি আমার কাছে এসেছিল এবং বলেছিল আমি যেন তার বিয়ে পড়িয়ে দেই। ইন্সপেক্টর জিন্না মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বন্দী? মেয়েটি বলল, হ্যাঁ আমি জানি। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। কাজী সাহেব বললেন, আমি তাকে অনেক বুঝিয়েছি এবং বলেছি তুমি কেন তোমার জীবন নষ্ট করতে চাও, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলছিল আমি শুধু শাহিদকেই বিয়ে করব, এটাই আমার শেষ ইচ্ছা, কারণ আমি তাকে সত্যিকারের ভালোবাসি। এটা শুনে জেলের পরিবেশ একেবারে থমথমে হয়ে যায়। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে শাহিদকে কেউ এতটা ভালোবাসতে পারে যে তার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি হয়ে যাবে। যতই অদ্ভুত লাগুক, কেউ এই বিয়েতে আপত্তি জানাতে পারতো না। আমাদের কাজ ছিল শুধু বন্দির শেষ ইচ্ছা পূরণ করা। অবশেষে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য কাজী সাহেবকে ভেতরে ডাকা হলো। শহীদকে তার নির্ধারিত স্থান থেকে বের করে জেলের অফিসে বসানো হলো। মৌলভী সাহেব তাদের বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর শাহিদ হাসতে হাসতে বললেন, চুক্তি অনুযায়ী এখন আপনারা আমার নববধূকে আমার কাছে পাঠাবেন। আমিও তার সঙ্গে থাকতে চাই, পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাই, শুধু একদিনের জন্য, তারপর সে চলে যাবে। আর আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিয়েন, আমার কোনো দুঃখ থাকবে না। আমার ভালোবাসা আমাকে পেয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। শহীদের কথা শুনে ইন্সপেক্টর জিন্নাতের চোখে জল চলে আসলো। তিনি মনে মনে ভাবলেন, সত্যিকারের ভালোবাসা এমনই হয়, নির্ভীক আর নিঃস্বার্থ। ডিএম সাহেব হালকা হালকা হাসলেন এবং ইন্সপেক্টর জিন্নাকে ইঙ্গিত করে বললেন, মেয়েটিকে রোহানের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও। ইন্সপেক্টর জিনা আদেশ অনুযায়ী কাজ করলেন। তিনি দুজনকে সেলে বন্দি করে বাইরে চলে এলেন। জিনাহ মনে করেছিলেন কিছুক্ষণ পর মেয়েটি নিজেই বিরক্ত হয়ে বের হয়ে চলে আসবেন, কিন্তু সময় যতই গড়াচ্ছিল তিনি ভেতর থেকে মৃদু ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল কেউ কিছু খোলার চেষ্টা করছে। ইন্সপেক্টরের সন্দেহ হলো হয়তো দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু সে নিশ্চিত ছিল এবং জানতো এটি কোনো সহজ কাজ নয়। দরজায় বড় বড় মজবুত তালা লাগানো ছিল। সে আবার নিজের দায়িত্বে ফিরে অফিসে চলে গেল এবং ভাবনার মধ্যে হারিয়ে গেল। কিন্তু হঠাৎ জেলের ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। ইন্সপেক্টর জিন্না সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং দৌড়ে শহীদের কেবিনের দিকে চলে গেল। আমি ভিতরে উকি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সেই মেয়ে যে নববধূ পোশাকে ছিল ঘুমটা নামিয়ে দাঁড়িয়ে পড়ল। তার সাজ অগোছালো ছিল এবং পুরো শরীর কাঁপছিল। আমি যখন তাকে গভীরভাবে দেখলাম, সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে এখান থেকে বের করে নাও, আমি এখানে আর থাকতে চাই না। আমি বিস্মিত হয়ে বললাম, এখন কি হলো? একটু আগেই তো তুমি তোমার নিজের ইচ্ছায় বিয়ে করেছিলে, প্রেমের নেশা কেটে গেছে, তাই এখন ভবিষ্যতে চিন্তা হচ্ছে? কিন্তু সে কিছুই বলল না, শুধু নিজের পোশাক ঠিক করতে লাগলো, যেন কিছু তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। ইন্সপেক্টর জিনা দরজা খুললো এবং সেই মেয়ে বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো। কিছু না বলেই চলে গেল। জিনা ম্যাডাম সেলের দরজা বন্ধ করে নিজের দায়িত্ব শেষ করলো এবং ফিরে এসে অফিসে গিয়ে ঘুমিয়ে পড়লো। বন্ধুরা, সকাল হতে ডিএম সাহেব অফিসে দ্রুত প্রবেশ করলেন এবং রাগান্বিত হয়ে বললেন, বন্দি নম্বর 132 কোথায়? জিন্না বিস্মিত স্বরে বললেন, সে তো তার সেলে থাকার
কথা। কিন্তু ডিএম সাহেবের চেহারা আরো কঠিন হয়ে গেল। তিনি বললেন, ভালো করে গিয়ে দেখো। তার কথা শুনে আমার বুক ধরফর করতে লাগলো। আমি তাড়াতাড়ি শাহিদের কক্ষের দিকে দৌড়ে গেলাম। গিয়ে স্বাভাবিক নিয়মেই শাহিদকে ডাক দিলাম দরজার কাছে এসে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমার কপালে ঘাম ঝরতে লাগলো, বুকের স্পন্দন বেড়ে গেল। আমি জানালা দিয়ে ভিতরে উকি দিলাম, আর যে দৃশ্য দেখলাম তা দেখে আমার হুশ উড়ে গেল। সেলের ভিতরে এক ব্যক্তি পুরুষের পোশাকে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, হাত কাঁপতে লাগলো। আমি দ্রুত সেলের দরজা খুললাম, সেই ব্যক্তিকে সোজা করলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এ তো সেই মেয়ে ছিল যে গতরাতে কোণে সেজে শাহিদকে বিয়ে করেছিল। ইন্সপেক্টর সাহেবমা বিস্ময়ে স্থির হয়ে গেলেন। সেই মুহূর্তে ডিএম সাহেব ও সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি অবাক হয়ে ক্রোধে চিৎকার করে উঠলেন, এ কি ধরনের নাটক চলছে এখানে? তিনি গর্জে উঠলেন, বললেন, শহীদ কোথায়? ইন্সপেক্টর সাহেবা কোনো উত্তর দেওয়ার অবস্থায় ছিলেন না। ডিএম সাহেবের রাগ আরও বেড়ে গেল। এটা তোমার গাফলতির ফল। যদি তোমার দায়িত্ব ঠিক মতন পালন করতে না পারো তাহলে এখানে কি করছো? তোমার অবহেলার কারণে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী জেল থেকে বেরিয়ে গিয়েছে। আমার মাথা যেন অবশ হয়ে গেল। আমি সামনে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকালাম, যে শহীদের জায়গায় ছিল। এটা সম্পূর্ণ একটা ধোঁকা ছিল। শহীদ আমাদেরকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। সে নিজেই কোণে সেজে জেল থেকে পালিয়েছে। জিন্না গতরাতে ভেবেছিল যে এই মেয়ে হয়তো ভালোবাসার জন্য পাগল হয়ে শহীদকে বিয়ে করেছিল। আমি ভেবেছিলাম সে শহীদকে সত্যিকারে ভালোবাসে, কিন্তু সবকিছু ছিল একটি ষড়যন্ত্র। শহীদ এই মেয়েকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, আর আমরা সবাই চোখে ধুলো দিয়ে তাকে সাহায্য করে গিয়েছি। এখন প্রশ্ন হলো, এই মেয়ের কি করা হবে? সে আমাদের সামনে বসেছিল, তার মুখে কোনো ভয় ছিল না, কোনো অনুশোচনা ছিল না। সে সম্পূর্ণ নিশ্চিতের সঙ্গে বলল, আপনারা শহীদের সাথে ভালো করেননি, সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। ইন্সপেক্টর জিন্না রেগে গিয়ে বললেন, এটা সময়ই বলে দেবে। মেয়েটি জিন্নার চোখে চোখ রেখে বলল, সে নির্দোষ, আর সে সেটা প্রমাণ করে দেখাবে। তার কথা শুনে আমার আরও রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। ঠিক তখনই ডিএম সাহেব কঠোর স্বরে নির্দেশ দিলেন, শাহিদকে দ্রুত খুঁজে বের করো। যদি আমরা তাকে ধরতে না পারি তাহলে 2 দিন পর সরকার কি জবাব দেব? আমাদের তাকে ফাঁসির শাস্তিতে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু সে জেলের কর্তৃপক্ষ এবং কর্মচারীদের ধোঁকা দিয়ে পালিয়ে গেল। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। ইন্সপেক্টর জিনাতের মন ভীষণ উদ্বিগ্ন হয়ে গেল, কারণ তিনি সদ্য চাকরিতে যোগ দিয়েছিলেন। ইন্সপেক্টর জিনা বললেন, আমি এখনো বুঝতে পারছি না যে আমার সঙ্গে এত বড় প্রতারণা কিভাবে হলো। আমি একজন ব্যক্তির উপর বিশ্বাস করেছিলাম, একটি মেয়ের কথায় ভরসা করেছিলাম, তাদের বিয়ে করিয়ে দিয়েছিলাম। তার পরিবর্তে তারা আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। এখন আমাদের সামনে শুধু একটি পথ খোলা ছিল, সেই মেয়েটির বাবা মায়ের কাছে পৌঁছানো এবং সত্যতা জানা। কিন্তু তারপর আমার মনে হলো, কেননা সরাসরি এই মেয়েটির কাছ থেকে সত্যতা জেনে নেওয়া যাক, হয়তো সে এই সত্যিটা বলে দিবে। শহীদকে খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল, কারণ সে কয়েক ঘন্টা আগে জেল থেকে পালিয়েছিল এবং আমরা বিষয়টি সন্ধ্যায় জানতে পারি, অথচ সে সকাল 4টায় পালিয়ে গিয়েছিল। কে জানে এই মুহূর্তে সে কোথায় পৌঁছে গিয়েছে। আমি মেয়েটির দিকে তাকালাম এবং নরম সুরে বললাম, আমি তোমাকে 2টি প্রশ্ন করব এবং আশা করি তুমি সত্যি উত্তর দিবে। কোনো দ্বিধা না করে বলল, আমি শহীদ ভাই সম্পর্কে সব সত্য কথা বলে দেব, আপনি জিজ্ঞাসা করুন। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে এখনো শহীদকে ভাই বলছিল, স্বামী নয়। আমি কঠোর স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই তাকে এখনো ভাই মনে করো, নাকি আসলেই তোমরা ভাই নাও? তোমরা এই নাটক কেন করেছিলে? সে চুপ করে গেলেন, যেন গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। তারপর সে যা বলল তাতে আমার হুঁশ উড়ে গেল। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, না, সে আমার আসল ভাই নয়। আমি কঠোরভাবে বললাম, তাহলে তুমি এটা কেন করলে? তুমি তার সাথে বিয়ে কেন করলে? আর এখন হঠাৎ তাকে ভাই বা কেন বলছো? তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো, আমাদেরকে ধোঁকা দিয়েছো এবং শহীদকে এখান থেকে পালাতে সাহায্য করেছো। কিন্তু মনে রেখো, আমরা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবো এবং ফাঁসিতে ঝুলিয়ে দেবো। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, এটি একদমই সত্যি নয়। সে খুব শীঘ্রই ফিরে আসবে। সে ভালোভাবেই জানে কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া নয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখন তো সে আমার সঙ্গে বিয়ে করেছে, সে আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নয়। সেই মেয়ের কথা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে গেল। তোমার এতটা বিশ্বাস কিভাবে? সে নিশ্চিত ফিরে আসবে? সে গভীরভাবে শ্বাস নিল এবং বলল, যদি আপনি আমার পুরো গল্প শুনেন তবে হয়তো আপনিও বিশ্বাস করবেন এবং প্রকৃত সত্য জানতে পারবেন। জিনা ম্যাডাম চুপ হয়ে গেলেন। সে বলা শুরু করলো, আমার নাম ফেরদাউস। আমার বড় বোনের বাগদান হয়েছিল শহীদ ভাইয়ের সঙ্গে। শহীদ ছোটবেলা থেকেই খুবই সাহসী ছিল। এমন কোনো মুহূর্ত আসেনি যখন সে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল। সে আমার বাবার চাচার ছেলে ছিল, অর্থাৎ আমার ফুফাতো ভাই। আব্বু তাকে খুবই পছন্দ করতেন এবং তার উপর বিশ্বাসও ছিল অগাধ। যখন তিনি আমার বড় বোনের বাগদান শহীদের সঙ্গে ঠিক করলেন, তখন থেকে শহীদ আমাদের বাসায় আসা যাওয়া শুরু করলেন। আমাদের গ্রামের পরিবেশ ছিল খুব অদ্ভুত। এক রাতে শহীদ ভাই আমার বোন হালার সাথে দেখা করতে এসেছিল আমাদের বাড়িতে। সেদিন আব্বু বাড়িতে ছিলেন না, আর শহীদ ভাই আগেও বহুবার এসেছিলেন, কারণ তিনি তো এখন আমাদের পরিবারেরই একজন। তখন বাড়িতে শুধু আমরা 2 বোনই ছিলাম, আর কেউ ছিল না। শহীদ ভাই পেছনের দরজা দিয়ে এসেছিলেন। আমি সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম যে তিনি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি রান্নাঘরে চা বানাতে ব্যস্ত হয়ে পড়লাম, আর তারা নিজেদের সঙ্গে কথা বলছিলেন। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে করাঘাত শব্দ হলো। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, ভাবলাম হয়তো আব্বু ফিরে এসেছে। আমি দ্রুত দরজার দিকে উকি দিলাম, কিন্তু যে দৃশ্য দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। 3-4 জন লোক দরজার বাইরে দাঁড়িয়ে ছিল।
তাদের চেহারা ছিল ভয়ঙ্কর। তাদের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষ নয়, তারা বড় অপরাধী। আমি ভয় পেয়ে গেলাম, তবে একটুখানি স্বস্তিও পেলাম যে শহীদ ভাই আমাদের সঙ্গে আছেন। তাদের একজন উচ্চস্বরে বলল, দরজা খুলে দাও, না হলে আমরা দরজা ভেঙে ফেলবো। আমি মিনতি করে বললাম, আমরা দুই বোন মাত্র এই ঘরে রয়েছি, দয়া করে আপনারা চলে যান। কিন্তু তাদের একজন চিৎকার করে বলল, আমরা সব জানি, একটু আগে তোমাদের বাড়িতে এক যুবক ঢুকেছে, আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। শব্দ শুনে শাহিদ ভাই বাইরে চলে এলেন। তিনি দরজা খুললেন এবং আমাকে ভেতরে চলে যেতে ইঙ্গিত করলেন। আমি দ্রুত আমার ঘরে চলে গেলাম, কিন্তু বাইরে যা ঘটেছিল সব শুনতে পাচ্ছিলাম। শাহিদ ভাই তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। তাদের একজন অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বললেন, যা শুনে শাহিদ ভাইয়ের রক্ত গরম হয়ে গেল। কিন্তু তিনি নিজেকে সংযত করলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন সামনে 4-5 জন লোক আর তিনি একা। তিনি যদি মারামারিতে জড়িয়ে পড়তেন এবং তার কিছু হয়ে যেত, তাহলে আমরা দুই বোন একা হয়ে যেতাম। তাই তিনি বুদ্ধিমত্তার সাথে কথা বলে এবং শান্তভাবে বুঝিয়ে সেই লোকদের সেখান থেকে সরিয়ে দিলেন। কিন্তু এটা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বাড়ির সামনে প্রতিদিন 3-4 জন গুন্ডা দাঁড়িয়ে থাকতো। আব্বু বাইরে বের হয়ে গেলেই তারা আমাদেরকে বিরক্ত করা শুরু করতো। এক রাতে এমন একটি ঘটনা ঘটলো যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দিল। আমার বড় বোন এবং আমি ঘুমিয়েছিলাম। রাতের অন্ধকারে হঠাৎ ভাঙচুরের শব্দ শোনা গেল। কেউ জোরে জোরে জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে শাহিদ ভাই বাড়িতে প্রবেশ করছিলেন। তিনি নিশ্চোখে দুষ্কৃতিকারীদের লাফিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকতে দেখেছিলেন। শাহিদ ভাইয়ের পক্ষে এগুলো সহ্য করা অসম্ভব ছিল। যখন সেই মস্তানরা জোর করে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলো, তখন এক ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে গেল, যা আমাদের জীবনকে পুরো বদলে দিল। সেই সংঘর্ষে ডাকাতরা আমার বোনকে হত্যা করলো এবং শহীদ ভাইকে এমন এক অপরাধে ফাঁসিয়ে দিল যার শাস্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু যারা প্রকৃত অপরাধী ছিল তারা কোনোদিনও ধরা পড়েনি। সেদিন যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কোনো শক্তি থাকতো, তাহলে হয়তো এসব কিছুই ঘটতো না। কিন্তু এই পৃথিবীতে দুর্বলদের জন্য ন্যায় বিচার কোথায়? শাহিদ ভাই যা করেছে তার সম্মান রক্ষার্থেই করেছিলেন। তিনি কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরায়নি, তিনি নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করেছিলেন। আসলে অপরাধী আমরা নয়, বরং সেই লোকেরা যারা নিজেরা অপকর্ম করে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল, যারা আমাদের সম্মানের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর সে এক চমকপ্রদ তথ্য জানালেন। শাহিদ রাতারাতি শহরের এক আইনজীবীর কাছে গিয়েছিলেন। সেই আইনজীবী শাহিদের কৃতজ্ঞ ছিল, কারণ একবার শহীদ তার জীবন বাঁচিয়েছিল। যখন সবাই আইনজীবীর বিপদে আইনজীবীকে ছেড়ে চলে গিয়েছিল, তখন শহীদ নিজের জীবন বাজি রেখে দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করে এবং তাকে হাসপাতালে নিয়ে তার জীবন বাঁচিয়েছিল। আর সেই আইনজীবীর তার ঋণ পরিশোধ করার সময় চলে এসেছে। এরপর আদালতে মামলা চলল এবং সত্যতা প্রকাশ পেল। প্রমাণিত হলো যে শহীদ নির্দোষ এবং তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হলো। যদি শহীদের জায়গায় আরেকজন সম্মানিত ব্যক্তি থাকতো, তাহলে সেও হয়তো এটাই করতো। ইন্সপেক্টর জিন্নাহ বললেন, আল্লাহ প্রকৃত ভালোবাসা ও নিষ্ঠার মান রেখেছেন, না হলে এত বড় মামলায় কাউকে মুক্তি পেতে আমি কখনোই দেখিনি। শাহিদের মা যা বলেছিল তা সত্যি হয়ে গেল। শহীদের মা বলেছিল, আল্লাহ তোমাকে মৃত্যুদণ্ড দিবেন না, তুমি শীঘ্রই মুক্তি পাবে, এবং এটাই সত্যি হলো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ভিডিও। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এরকম গল্প আরও পেতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।